কেটে গেল কয়েকটি দিন। এই কয়দিনে কথার অনিচ্ছা সত্ত্বেও ইভেন ওকে সাথে নিয়ে ভার্সিটিতে গিয়েছে, আবার এসেছে। তাছাড়াও ভার্সিটিতে বসে কথার প্রতি ইভানের কেয়ারগুলো নজর কেড়েছে অনেকেরই, বাদ যায়নি শিলা ম্যামেরও। প্রতিদিনের মতো আজও শিলা ম্যাম ক্লাসে এসেছে কথাদের ক্লাস নিতে। সামনে কথাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা। সবাই ভালোভাবে পড়াশোনা করো, সবাইকে ভালো রেজাল্ট করতে হবে, অন্তত আমার বিষয়ে। আমি বা তোমরা সবাই তো আর এক না যে বিবাহিত স্যারের সাথে ঘুরে ঘুরে খাতায় নাম্বার উঠাবো বা দেব। কথাটি যে শিলা ম্যাম কাকে বলেছে তা বুঝতে ক্লাসের কারোরই বাকি নেই। সবাই কথার দিকেই তাকিয়ে বাজেভাবে হাসছে। রাফিয়া রেগে কিছু বলার জন্য দাঁড়াতে গেলেও কথা ওর হাত টেনে বসিয়ে দিয়েছে, আর কিছু বলতেও বারণ করেছে। তোমাদের মধ্যে কিছু স্টুডেন্ট আছে যারা খাতায় নাম্বারের আশায় স্যারদের বিছানা গরম করতেও দুবার ভাবে না। যাই হোক, এই বিষয়ে তোমাদের আমি কিছু বলতে চাই না, আমার থেকে ভালো তোমরাই জানো। ঘৃণায় আর লজ্জায় কথার চোখ বন্ধ হয়ে আসছে। উত্তর দিলেও অনেক কিছুই দিতে পারত, কিন্তু চুপ করে আছে, কারণ ও এই মুহূর্তে কোনো ঝামেলা চাইছে না। আজকাল যারা অন্যায় করে তাদের কিচ্ছু হয় না, আর যারা অন্যায়ের প্রতিবাদ করে তাদের বেয়াদব বলে আখ্যায়িত করে। ও চায় না এখন ওকেও সবাই বেয়াদব বলে আখ্যায়িত করুক, তাই চুপ করে আছে। আর যেটা সত্যি সেটা আকাশের তারার মতো জ্বলজ্বল করবে, কেউ চাইলেও মুছে ফেলতে পারবে না। ওরা রিভানের বিয়েটাও তেমনই আকাশের তারার মতোই সত্যি, কেউ চাইলেও সেই সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। আর সেই সত্যিটা একদিন না একদিন নিজে থেকে সামনে আসবে। তার জন্য কথাকে চিল্লিয়ে বেয়াদব হয়ে বলতে হবে না। শিলা ম্যামের পরের ক্লাসে ইভানের। শিলা ম্যাম ক্লাস থেকে বেরিয়ে যেতেই ইভান ক্লাসে ঢুকেছে। পুরো ক্লাস কথা ইভানের দিকে একবারও তাকায়নি। ক্লাসের মধ্যেও রাফিয়ার সাথে একবারও কথা বলতে বা হাসতে দেখেনি। একদম চুপচাপ মলিন মুখ নিয়ে বসে আছে কথার মলিন মুখটার দিকে ইভানের যতবার নজর যাচ্ছে ততবার ওর মলিন মুখটা যেন ইভানের কলিজায় আঘাত করছে। ইভানের ক্লাসে কোনো মনোযোগ নেই, ক্লাস করাতেও ইচ্ছে করছে না আজ। শুধু জানতে ইচ্ছে করছে কথার কি হয়েছে, ওর মন খারাপ কেন। এক পর্যায়ে ইভান অধৈর্য হয়ে কথার সামনে গিয়ে জিজ্ঞেস করে ফেল, কি হয়েছে? কই কিছু না তো। মন খারাপ কেন? কথা জোরপূর্বক মুখে একটা হাসি টেনে, তেমন কিছু না। ইভান একটা দীর্ঘ শ্বাস ফেলে, রাফিয়া কথার কি হয়েছে? রাফিয়া কথা বারবার কিছু না বলার জন্য ইশারা করলেও রাফিয়া গড়গড় করে সবটা বলে দিল। আর ইতিমধ্যে কথার সাথে ইভানের এমন কথোপকথন শুনে পুরো ক্লাসও কানাকানি শুরু হয়ে গিয়েছে। সবটা শুনে ইভানের মেজাজ তুঙ্গে। এমনিতেই এই ইভ্যান আর আগের ইভ্যান নেই। এই ইভ্যানের রাগটা প্রচণ্ড, তবুও নিজের রাগটা কন্ট্রোলে রাখে শুধুমাত্র কথার জন্য। আর সেই কথাকে কিনা কেউ এত বাজে বাজে কথা শুনিয়েছে, ভাবতেই আগে ইভ্যানের মাথা ফেটে যাচ্ছে। ইভান চিল্লিয়ে, সাইলেন্ট প্লিজ। ইভানের এক ধমকানিতে পুরো ক্লাস চুপ হয়ে গেছে। তারপর পকেট থেকে মোবাইলটা বের করে কেউ একজনকে কল করে শুধু এটুকু বলেছে, শিলা ম্যামকে আমার ক্লাসে পাঠিয়ে দাও। শিলা ম্যাম আসতে ইভান গর্জে উঠল, রাগে ওর চোখ মুখ লাল হয়ে গেছে। কথা ঠিক এই ভয়টাই পাচ্ছিল, তাই ইভানকে কিছু বলতে চায়নি, কিন্তু রাফিয়া দিল গন্ডগোল বাজিয়ে। আপনি কথাকে কি বলেছেন? আপনি সাধারণ একজন স্টুডেন্টের জন্য আমার সাথে এমন ব্যবহার করছেন? ইভান হুঙ্কর দিয়ে, হ্যাঁ করছি। আপনি কি বলেছেন কথাকে? ওর নাম্বারের জন্য স্যারদের সাথে গড়ে ও নাম্বারের জন্য স্যারদের বিছানা গরম করে? শিলা ম্যাম আমতা আমতা করে, দেখুন আপনি কিন্তু আমাকে অপমান করছেন। হ্যাঁ করছি, কারণ আপনি আমার ওয়াইফকে অপমান করেছেন, আর আমার ওয়াইফকে অপমান করাটা আমাকে অপমান করা। ওয়াইফ কথাটা শুনে পুরো ক্লাস চমকে উঠল, সাথে শিলা ম্যামও। ওনার চোখ দুটো অবাকের দরুন অসম্ভব রকমের বড় হয়ে গেছে, মনে হচ্ছে কোটর থেকে বেরিয়ে আসবে। কথা আমার একমাত্র বিয়ে করা বউ। শি ইজ দ্য ওয়াইফ অফ মাসুদ আল ইভান, অ্যান্ড ফর ইউর কাইন্ড অফ ইনফরমেশন, আমাদের লাভ ম্যারেজ। আমার আর কথাকে নিয়ে এই ভার্সিটি বা কারোর যদি কোনো সমস্যা হয় সরাসরি আমার সাথে কথা বলবেন। আমি চাকরিটা ছেড়ে দেব। আমি এখানে এসেছি বা এখনও আছি শুধুমাত্র কথার জন্য, অনলি অন কথা। ওর একটা অপমান আমি সহ্য করব না। ওকে আমি অসম্ভব ভালোবাসি। ওই যে কথায় বলে না, সাইকো, সেই সাইকোদের মতো। ওর চোখ দিয়ে এক ফোঁটা পানি যে ঝরাবে, আমি তাকে মেরে ফেলতেও দুইবার ভাববো না। অবশ্যই আপনারা সবাই জানেন আমার বাবাকে, কি আমার পরিচয়। আমার বাবার 1000 কোটি টাকার অর্থ সম্পদ ত্যাগ করে আমি এখানে পড়ে আছি শুধুমাত্র কথার জন্য।
সো আশা করি ফের কথাকে নিয়ে কেউ কোনো কথা বলার সাহস করবে না। ইভান স্যার আর শিলা ম্যামের ঝামেলার কথা ইতিমধ্যে পুরো ভার্সিটিতে ছড়িয়ে পড়েছে। প্রিন্সিপালের কানেও চলে গেছে। সে ছুটে এসেছে প্রিন্সিপালকে দেখেই, ইভান আপনি এসেছেন, ভালোই হয়েছে। কষ্ট করে আর আপনার কাছে যেতে হবে না, এখানেই সবার সামনে বলে দিচ্ছি। আমাকে বা আমার ওয়াইফ কথাকে নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে সরাসরি বলে দিবেন, আমি আমার ওয়াইফকে নিয়ে চলে যাব। এমন না যে আমি এই প্রফেশনকে ভালোবাসি, এই প্রফেশনালে আমার থাকতেই হবে। আমি এখানে শুধু কথার জন্য এসেছিলাম, আর যেখানে আমার কথারই অপমান হবে সেখানে আমরা থাকতে ইচ্ছুক নই। প্রিন্সিপাল: আরে না না, কি যে বলছেন, আমাদের কোনো সমস্যা নেই। ইভান এখানে আসে বিধায় ইভানের বাবা এই ভার্সিটিতে মোটা অঙ্কের টাকা ডোনেশন করে, যেটা ইভানও জানে না। প্রিন্সিপাল তো কোনোভাবে ইভানকে এই কলেজ থেকে হারাতে চান না। ইভান শিলা ম্যামের দিকে একটু এগিয়ে ফিসফিস করে, আমি আসার পর থেকে যে আমার সাথে আঠার মতো চিপকে থাকতে চেয়েছেন, আমার আগে পিছে পালিত কুকুরের মতো ঘুরছেন, সেগুলো স্টুডেন্টদের সামনে বলে আপনাকে আর ছোট করলাম না। এখনও এইটুকু মানসম্মান আপনার বাঁচিয়ে দিলাম। সো বি কেয়ারফুল নেক্সট টাইম। বলেই কথাকে নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। সব স্টুডেন্টরা এখনও ওদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। এদিকে রাফিয়া তো মহা খুশি, খুশিতে ওর এখন নাচতে ইচ্ছে করছে। গাড়ি চালিয়ে বাড়ি ফিরছে ইভান, কিন্তু ওর মনটা পড়ে আছে কথার কাছে। কথা নিশ্চয়ই রাগ করেছে, কেবল সবটা ঠিকঠাক হতে শুরু করেছে। তার মতো এমনটা করা ঠিক হয়নি, কিন্তু কি করবে, কথার বিষয়ে কেউ বাজে কথা বলেছে শুনেই মেজাজ বিগড়ে গিয়েছে। কথাও আজ ইভানকে না বলে আগে আগেই বাসায় চলে এসেছে। কল দিয়েছিল, তাও রিসিভ করেনি। রাফিয়ার কাছ থেকে জেনেছে যে কথা বাড়ি চলে গেছে। নিশ্চয়ই কথা রেগে আছে, না হয় এমন করার তো কথা নয়। এখন কথার রাগ কিভাবে ভাঙাবে ইভান? এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে এসেছে। বাড়ির ভিতরে ঢুকে অবাক হয়ে গেল। অন্ধকার বাড়ি, চারদিক নিস্তব্ধ। ইভানের ফিরতে ফিরতে একটু দেরি হয়েছে, কিন্তু রাত তো হয়ে যায়নি। তাহলে বাড়ির দরজা জানালা সব বন্ধ। ইভান লাইট জ্বালিয়ে দরজা জানালা সব খুলো, তারপর উপরে চলে গেল। উপরে গিয়ে আরেক দফায় অবাক ইভান। ওর রুম লক করা। পকেট থেকে মোবাইলটা বের করে কথাকে কল করলো। এবার কথা ফোনটা রিসিভ করলো। হ্যালো, কোথায় তুমি? আমি একটু বাবার কাছে এসেছি, সন্ধ্যার আগেই চলে আসব। টেবিলের উপর খাবার রাখা আছে, খেয়ে নেবেন। কি, তুমি ওখানে কখন গেলে? আর কার কাছে জিজ্ঞেস করে গেছো? আরে চলে আসবো বলেছি তো। আর আমার কিছু জিনিস লাগবে, আনিয়ে রাখবেন। আমি বাড়িতে এসে যেন জিনিসগুলো পাই, না হয় সাথে সাথে আমি আবার বাপের বাড়ি চলে আসব। কি কি জিনিস? আমি এখনই আনিয়ে রাখছি, একবার বলো শুধু। একটা লাল শাড়ি, একটা সাদা শাড়ি, একটা কালো শাড়ি, একটা নীল শাড়ি, একটা গোলাপি শাড়ি, একটা ধূসর শাড়ি, একটা আকাশি রঙের শাড়ি, একটা হলুদ শাড়ি, এর সাথে ম্যাচিং গয়না, গাজরা, লিপস্টিক। এইটুকু যথেষ্ট বলে ইভানকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ধপ করে কলটা কেটে দিল। রাত 10টা। দুহাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে বাড়ি ফিরেছে ইভান। সেই বিকেল থেকে এখন পর্যন্ত কথার বলা জিনিসগুলো কিনেছে। আগে কখনো ও মেয়েদের জিনিস কেনেনি, এই প্রথম, তাও এত কিছু। শপিং মলে গিয়েই ওর মাথা ঘুরে গিয়েছিল, কি থেকে কি কিনবে, কোনটা পছন্দ করবে। কথা শুধু শাড়ির রং বলে দিয়েছে, কি ধরনের সেটা তো বলেনি। এখন তো ও যেগুলো পছন্দ করে নিয়ে গেল, কথার যদি আবার সেগুলো পছন্দ না হয়। মেয়েরা এমনি একটু খুঁতখুঁতে স্বভাবের, মেয়েদের জিনিস কেনা এগুলো কি ওর কর্ম? কিন্তু কথার জন্য ওর কিনতেই হবে। এমনি মনে হয় কথা ভীষণ রেগে আছে। তার উপর যদি নিজের চাওয়া জিনিসগুলো হাতের কাছে না পায়, তাহলে নির্ঘাত বাপের বাড়ি চলে যাবে। অনেক সাধনার পর কথাকে নিজের কাছে নিয়ে এসেছে ইভান। সেদিন দরজা বন্ধ করে কাদের সাহেবকে সবটা খুলে বলে তার পা ধরে বসে পড়েছিল ইভান, শুধুমাত্র একটা সুযোগের আশায়। কাদের সাহেব ইভানের থেকে পা ছাড়ানোর চেষ্টা করলেও ইভান ছিল নিজের জায়গায় অটুট। ওর মুখে শুধু একটা কথাই ছিল, যতক্ষণ না ওকে আর একটা সুযোগ দেওয়া হবে ততক্ষণে ও পা ছাড়বে না। আর কাদের সাহেব এমনি একটু নরম মনের মানুষ। শেষমেশ ইভানের কাছে হার মেনে সেও ইভানকে একটু সুযোগ দিয়েছিল। তার ফলস্বরূপ তো কথাকে ইভানের সাথে আসতে দিয়েছে। এসব ভাবনার মাঝে ইভানের ফোনে একটা মেসেজ এলো। ইভান হাতের ব্যাগগুলো পাশের সোফায় রেখে মেসেজটা চেক করে দেখে মেসেজটা কথার। টেবিলে খাবার রাখা আছে, হাত মুখ ধুয়ে খাবার খেয়ে উপরে আসবেন, তার আগে না। মেসেজটা পড়ে বুড়ো কুচকে উপরের দিকে তাকালো ইভান। উপরে কি আছে যে খেয়ে দিয়ে একসাথে উপরে যেতে বলল? কথার মেসেজটা এক প্রকার পাত্তা না দিয়ে না খেয়েই সিঁড়ির দিকে পা বাড়ালো ইভান। প্রথম সিঁড়িতে পা রাখার সাথে সাথেই আবার ইভানের ফোনে কথার মেসেজ এলো। না খেয়ে উপরে এসেই দেখুন না, এখনই বাপের বাড়ি যাব, সারাদিন কাঁদলেও আর এ মুখো হব না।
মেসেজটা পড়ে উপরের দিকে যাওয়ার আর সাহস করল না ইভান। মনের কৌতূহল মনেই চাপা দিয়ে হাত মুখ ধুয়ে টেবিলে এসে খেতে বসে পড়ল। খাওয়া শেষে উপরে গিয়ে দরজায় টোকা দিতে কথা দরজা খুলে দিল। দরজা খুলতে কথার দিকে তাকে ইভান অবাক। কথা লাল টুকটুকে একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে ইভানের সামনে। ঠোঁটে তার লাজুক হাসি, হালকা মেকআপ করেছে, ঠোঁটে লাল লিপস্টিক, চুলগুলো খোলা। ইভানের দৃষ্টিতে কথার দিকে তাকিয়ে আছে, চোখে পলক ফেলতে যেন ভুলে গেছে। কথা ইভানের সামনে তুড়ি বাজিয়ে, এই যে মিস্টার, কোথায় হারিয়ে গেলে? কথার কথা শুনে ইভানের হুঁশ ফিরল। আজ হঠাৎ শাড়ি পরছো, সেজেছ? আমাকে মেরে ফেলার পায়তারা করছো নাকি? কথা পা দুটো উঁচু করে মুখটা ইভানের কানের কাছে নিয়ে ফিসফিস করে, আমার জন্য না হয় একটু মরলে সমস্যা কি? কথার এমন ব্যবহারে ইভান হালকা কেঁপে উঠল। আজ শাড়ি পরেছে, সেজেছে, আবার এত ভালোভাবে কথা বলছে, তুমি তুমি করে কথা বলছে। এভাবে তো কখনো কথা বলে না। বিষয়টা সুবিধা ঠেকছে না ইভানের। আজ এত ঘটনার পর এত মিষ্টি মিষ্টি কথা। নিশ্চয়ই ইভানকে আজ এভাবে জ্বালানোর চেষ্টা করেছে। ইভান বুড়ো কুচকে কথার দিকে তাকিয়ে রুমের মধ্যে ঢুকে আরেক দফায় অবাক। পুরো ঘর ফুল দিয়ে সাজানো হয়েছে। বিছানার উপর লাল গোলাপের পাপড়ি দিয়ে একটা লাভ শেপ করা। ইভানের বুকের মধ্যে ডিপ ডিপ আওয়াজ হচ্ছে। কথা আজ কী করতে চাচ্ছে? আজ যা হয়েছে তারপর তো কথা রেগে থাকার কথা, কিন্তু এগুলো কি? কথা কি এভাবে ইভানকে জ্বালানোর চেষ্টা করছে নাকি অন্য কিছু? তুমি আমার উপর রেগে নেই? কথা দুই হাত দিয়ে আলতোভাবে ইভানের গলা জড়িয়ে ধরে। কিসের রাগ? আজ কোনো রাগ নেই, যা আছে ভালোবাসা। ইভান কথার কপালে হাত দিয়ে, তুমি কি অসুস্থ? জ্বরটর আসেনি তো? হঠাৎ এমন ব্যবহার করছো যে? ইভানের কথা শুনে কথার বিরক্তিতে ভুরু কুঁচকে আসছে। এমনিতেও একটা মেয়ে হয়ে এত কিছু করেছে একটা ছেলের কাছে আসার জন্য, হোক না সে ওর স্বামী, তবুও কি লজ্জাজনক ব্যাপার। আর সেখানে এই ইভান নামক লোকটার কী সব বলছে। এতদিন হয়ে গেল, নিজে থেকে তো কাছে টেনে নিল না, আর আজ কথায় তো কিছু করলো, তবুও এই লোকটা কিছুই বুঝলো না। কথা রেগে ইভানের গলা থেকে হাত সরিয়ে নিল। দিলেন তো মুডটা নষ্ট করে। সারাদিন ধরে এত কিছু করলাম, আর মাত্র 2 মিনিটেই দিলেন মুডটা নষ্ট করে। আপনি কি অবশ্য শিশু, কিছু বুঝতে পারেন না? ধর, বলে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। কথা রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই ইভান পিছন থেকে কথার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে এলো। সমস্যা কি? হাত ছাড়ুন। ইভান শাড়ি বেদ করে কথার কোমরে হাত দিয়ে, ছাড়ার জন্য তো ধরিনি। আমি তো আগেই বুঝেছিলাম আমার কৌথ পাখি আমাকে কাছে চায়, কিন্তু তার মুখ থেকে শুনতে চাইছিলাম আদিক্ষেতা ছাড়ুন। এখন আবার আপনি করে বলছো কেন? এতক্ষণ তো কি সুন্দর তুমি করে বলছিলে। আমার ইচ্ছে। ইভান কথাকে কোলে তুলে নিয়ে, দেখাচ্ছি তোমার ইচ্ছে। ইভান কথাকে বিছানায় শুয়ে দিয়ে নিজের কথার উপর সম্পূর্ণ ভার দিয়ে শুয়ে পড়ল। কি করছেন কি? একদম আমার কাছে আসবেন না। ইস, বললেই হলো। বলে কথার শাড়ির আঁচলটা ফেলে দিয়ে কথার গলায় মুখ ডুবিয়ে দিল। গলা ইভানের ঠোঁটের স্পর্শে কথা যেন কেঁপে উঠল। ইভান অসংখ্য ছোট ছোট চুমোতে কথার গলা ভরিয়ে দিতে লাগলো। কথা ইভানের চুলের মতো হাত দিয়ে চেপে ধরেছে। মিনিট পাঁচেক পর ইভান কথার গলা থেকে মুখ উঠিয়ে নিজের শার্টটা খুলে ফেলে দিয়ে কথা ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নিল। ধীরে ধীরে ইভানের স্পর্শগুলো আরও বেসামাল হয়ে পড়ছে। কথা আর নিতে পারছে না, নিজেকে কেমন উন্মাদ মনে হচ্ছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। এবার কথা নিজেও ইভানের স্পর্শগুলোতে সাড়া দিতে শুরু করলো। একটি ভালোবাসার পূর্ণতা পেল আজ। দুজনে মিলে আজ ভালোবাসার সমুদ্রে ডুব দিল। একজন ভালোবাসার মানুষ অন্যজনকে কাছে পাওয়ার নেশায় মত্ত হয়ে উঠল আজ। সকাল 10টা। মাথার উপর সূর্য উঠে গেছে অনেক আগেই। ব্যস্ত শহর ব্যস্ত হয়ে পড়েছে অনেক আগেই। শুধু এই মানবী দুজন এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। আর ঘুমোবেই না কেন? কাল রাতে তো এরা একটুও ঘুমায়নি। আজ ভার্সিটিও ছুটি, তাই এদের ঘুম থেকে ওঠারও ততটা তাড়া নেই। হঠাৎ ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস অনুভব করতেই ঘুম ভেঙে গেল কথার। চোখ খুলে তাকিয়ে দেখে ইভান ওকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ গুজে ঘুমিয়ে আছে। ইভানের মুখের দিকে চোখ পড়তেই কাল রাতের সবকিছু মনে পড়ল কথার। সাথে সাথে লজ্জায় গাল দুটো লাল হয়ে গেল। কথা ঠোঁটে লিপস্টিক আর কথা ঠোঁটে নেই। কাল রাতে কথা ঠোঁটে লাল লিপস্টিক সব ইভানের ঠোঁটে, গালে আর নাকে লেগে আছে। কথা আলতোভাবে হাত ছুঁয়ে দিল ইভানের ঠোঁটে, তারপর নিজের ঠোঁট ছুঁয়ে দিল ইভানের গালে। মশাই এখনো গভীর ঘুমে। সে টেরই পাচ্ছে না যে তার ঘুমের সুযোগ নিয়ে তার বউ তাকে আদর করে দিচ্ছে। কথা এক দৃষ্টিতে তাকিয়েছে ইভানের দিকে। ইভান কেমন বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ঘুমাচ্ছে। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে কথা প্রায় 11টা বাজতে চলো।
না, এখন উঠতে হবে। কিন্তু নিজের দিকে তাকিয়ে একটা ঠোঁটে কামড়ে হাসি দিল কথা। ইভান কেমন সাপের মতো পেঁচিয়ে আছে ওকে। ইভানের দিকে তাকিয়ে আবার ইভানের কপালে নিজের ঠোঁট শুইয়ে দিয়ে অনেক সাবধানে নিজেকে ইভানের কাছ থেকে ছাড়িয়ে নিল, যাতে ইভানের ঘুম ভাঙে না। বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিচে নাস্তা বানানোর উদ্দেশ্যে চলে এলো। ইভানের ঘুম ভেঙেছে প্রায় 12টায়। ঘুম ভাঙতেই চোখ না খুলেই পাশে হাত দিয়ে হাতড়ে দেখে কথা নেই। কথাকে না পেয়ে লাফ দিয়ে উঠে বসলো। রুমের কোনায় কোনায় চোখ বুলালো, কোথাও কথা নেই। তাড়াতাড়ি পাশে রাখা শার্টটা গায়ে জড়িয়ে নিচে নেমে এলো। রান্নাঘরের সামনে গিয়ে দেখে কথা রান্না করছে। আসতে গিয়ে কথার পিছন থেকে জড়িয়ে ধরলো। উঠে গেছো? ইভান কথার গাড়ে মুখ গুজে এবার ইভানকে নিজের থেকে ছাড়িয়ে কথা ইভানের দিকে ঘুরে দাঁড়ালো। ফ্রেশ না হয়ে এখানে এসেছো কেন? ইভান ঠোঁট উল্টে। ঘুম থেকে উঠে তোমাকে খুঁজে না পেয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম। কি ভেবেছিলে? বাপের বাড়ি গেছি? কালকে রাতের পরও তোমার মনে হয় তোমাকে ছেড়ে আমি বাপের বাড়ি যাব? ইভান ঠোঁট প্রশস্ত করে একটা হাসি দিয়ে। একদম না, তবুও ভয় হয়তো। এখন তোমাকে দেখে আমি ভয় পাচ্ছি। নিজেকে আয়নায় দেখছো? যাও ফ্রেশ হয়ে এসো, আমি নাস্তা বানাচ্ছি। ইভান ফ্রেশ হতে আবার উপরে চলে গেল, কিন্তু ওয়াশরুমে ঢোকার আগে একবার আয়না দেখা বঞ্চনীয়। কথা কেন বল ইভানকে দেখে ওর ভয় লাগছে। ইভানের মুখে গিয়ে কিছু লেগে আছে নাকি? আয়নার সামনে দাঁড়াতে ইভানের চোখ পড়ল ওর পুরো মুখে, কথা ঠোঁটের লিপস্টিকের ছড়াছড়ি। শার্টের বোতাম খুলে চোখ পড়ল ওর বুকে একটা কামড়ের দাগ, স্পষ্ট ঝলঝল করছে। পিঠে অসংখ্য নখের আঁচড়। নিজেকে সম্পূর্ণ পর্যবেক্ষণ করে ঠোঁট কামড়ে একটা প্রশান্তের হাসি দিয়ে জামাকাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রায় ঘন্টাখানেক পর একদম গোসল সেরে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো ইভান। নিচে নামতে এতক্ষণে ইভানের ঠোঁটের কোনায় প্রশান্তির হাসিটা উবে গেল, কারণ সোফায় বসে আছে ইলিয়াস চৌধুরী আর পারভিন বেগম, আর তাদের সামনে কথা। ইভানকে দেখেই কথা উঠে ইভানের কাছে গেল। দেখো কারা এসেছে। ইভান ভয় কথার হাতটা চেপে ধরল। এরা আবার এখানে এসেছে কেন? এই তো কাল রাতের সবটা ঠিক হলো। এবার আবার কি ওদের আলাদা করতে এসেছে? না না, এবারও কথার থেকে আলাদা হলে মরেই যাবে। অনেক সাধনার পর কথাকে নিজের কাছে পেয়েছে, আর হারাতে পারবে না। ওনারা এখানে কেন এসেছেন? এগুলো কেমন ধরনের কথা? ওনারা তোমার মা বাবা। ওনারা তোমার বাড়িতে আসবে না তো কার বাড়িতে আসবে? দেখো ইভ্যান, অনেক হয়েছে। তুমি আমাদের একমাত্র ছেলে। আমার তো কোনো কিছুর অভাব নেই। আর কতদিন বাড়ির বাইরে বাইরে ঘুরবে? এখন বাড়ি ফিরে চলো। ইভ্যান কথার হাতটা আরো শক্ত করে ধরে। আমি কথাকে রেখে কোথাও যাব না। কথাকে রেখে কে যেতে বলেছে? কথাকেও তো নিয়ে যাব। না না, আমি ওই বাড়ি যাব না, আর কথাও যাবে না। কিন্তু আমি তো যাব। কি? কোথায় যাবে তুমি? আমি আমার শ্বশুর বাড়ি যাব। তুমি গেলে যাও, না গেলে না যাও। না, তুমি কোথাও যাচ্ছ না। ওই বাড়িতে তো নাই। ওই বাড়িতে গেলে এরা যদি আবার আমাদের দুইজনকে আলাদা করে দেয়। শেষের কথাগুলো ইভান একটু আস্তে কথার কানে কানে বলো। মা, আপনার ছেলে যাবে না, আমি একাই যাব। আপনারা একটু অপেক্ষা করুন, আমি রেডি হয়ে আসছি বলেই উপরে চলে গেল। ইভান কথার পিছু যেতে যেতে, দেখো কথা, ভালো হচ্ছে না কিন্তু। তুমি কোথাও যাবে না। আমি আমার শ্বশুর বাড়ি যাব। তোমাকে তো কেউ জোর করছে না, তো চুপচাপ থাকো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে কথা। কালকে ইভানের আনা শাড়িগুলো থেকে নীল শাড়ি, নীল চুড়ি পরে খুব সুন্দর করে সেজেছে। বিছানার উপর বসে আর চোখে কথাকে দেখছে, কিছু বলছে না, একদম চুপচাপ। কারণ সে রাগ করছে। কথাকে কত করে বলল ও বাড়ি না যেতে, কিন্তু কথা তো যাবেই। তাই কথার উপর রাগ দেখিয়ে মুখ ফুলিয়ে বিছানায় বসে আছে ইভান। কথা আজ খুব সুন্দর করে সেজেছে। কথাকে না দেখেও থাকতে পারছে না, তাই সরাসরি না তাকিয়ে আর চোখে দেখে যাচ্ছে। দেখো তো আমাকে কেমন লাগছে? ইভান মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে। জানি না। দেখো না কেমন লাগছে। মা বলল তোমার কাজিন ভাই ব্রাদার্স ওই বাড়িতে আসবে নাকি, তাদের সামনে আমাকে সুন্দর দেখাতে হবে নাকি? ইভান লাফ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে, কারা আসবে? তোমার কাজিন ভাই ব্রাদার্স। আমার জামা কাপড় গোছাও, আমিও যাব। আগেই গুছিয়ে নিয়েছি। বাই দ্য ওয়ে, তোমার কাজিনদের মধ্যে কি সুন্দর কোনো ছেলে আছে? কেন? না, একটা প্রেম টেম করতাম আর কি। ইভান কথাকে একটা ধমক দিয়ে, কথা কথা হাসতে হাসতে নিচে চলে গেল, আর যাওয়ার সময় বলে গেল, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এসো, আমরা অপেক্ষা করছি। ইভান ফুসতে ফুসতে রেডি হয়ে নিল। ইভানের কথা ইভানদের বাড়ি এসেছে ঘণ্টাখানেক হয়েছে। এ বাড়িতে আসার সাথে সাথে কথা আর ইভানকে বরং করে বাড়িতে ঢুকিয়েছে পারভিন বেগম। বাড়িতে ওদের আসা উপলক্ষে ছোটোখাটো একটা পার্টি থ্রো করা হয়েছে। এখানে পার্টি থ্রো করা হয়েছে আগে বলবে না? আগে বলে কি হতো? আর একটু সেজেগুজে আসতাম। নিজে তো খুব সেজে এসেছো। কথা অগ্নি দৃষ্টিতে ইভানের দিকে তাকিয়ে,
কেন সেজেগুজে মেয়েদের পাগল করার ধান্দায় আছো নাকি? ওই একটু একটু। কথা দাঁতে দাঁত চেপে। সাহস তো কম না তোমার? কথা আরও কিছু বলতে চাইছিল, কিন্তু এর মধ্যে ইভানের একটা কাজিন এসে, ভাবি আপনি কিন্তু দেখতে খুব মিষ্টি। কথা একটা মুচকে হাসি দিয়ে, থ্যাঙ্কস। ইভান দাঁতে দাঁত চেপে, আমার বউ মিষ্টি নাকি তিতা তোর কাছে কেউ জানতে চাইছে নাকি? যা নিজের বউয়ের কাছে যা। কথা অবাক হওয়ার ভান করে, ছেলেটা বিবাহিত? হ্যাঁ। ইস, ভেবেছিলাম ছেলেটার সাথে একটু প্রেম করব, তার হলো না। আর একবার অন্য ছেলেদের কথা মুখে আনলে মুখ ভেঙে দেব, আর তোমার মুখে অন্য মেয়েদের কথা আনলে আলাদা রুমে ঘুমানো শুরু করব। সব নিয়মকানুন শেষ করে কথা আর ইভ্যানকে রুমে পাঠাতে পাঠাতে রাত 12টা। এতক্ষণ ইভ্যান অনেকভাবে চেষ্টা করেছে তাড়াতাড়ি রুমে যাওয়ার, কিন্তু কোনোভাবে সম্ভব হয়নি। কথাও ঘুমে ডুলুডুলু, এমনকি কাল রাতে একটু ঘুম হয়নি। ইভ্যান রুমে এসে বিছানায় গা এলিয়ে দিয়েছে আর কথা ফ্রেশ হতে ঢুকেছে। ওয়াশরুম থেকে বেরিয়ে কথা দেখে ইভ্যান বিছানার উপর লম্বা টান টান হয়ে শুয়ে আছে। কথা চুল মুছতে মুছতে, যাও ফ্রেশ হয়ে এসো, তারপর শোবো। ইভ্যান কোনো কথা বলছে না। ইভ্যানের কোনো সারা শব্দ না পেয়ে কথা, কি গো ঘুমিয়ে পড়েছ? ওঠো ফ্রেশ হয়ে এসো, তারপর ঘুমাবে। না, ইভ্যান এবারও কোনো কথা বলছে না, আগের মতোই শুয়ে আছে। ইভ্যান ঘুমিয়েছে কিনা দেখতে ইভ্যানের দিকে একটু এগিয়ে দেখতেই ইভ্যান কথার কোমর ধরে টেনে নিজের বুকের উপর ফেলে দিয়ে বুকের সাথে চেপে ধরল। তুমি ঘুমাওনি? ওঠো ফ্রেশ হয়ে ঘুমাবে। বুকে আদর করে একসাথে ফ্রেশ হব বলেই কথা ঠোঁটে ছোট্ট একটা চুমু খেলো। তোমার শরীর থেকে ঘামের গন্ধ আসছে, আগে ফ্রেশ হও, তারপর না হয় তোমার আদর হবে। না, আগে বউকে আদর করব, তারপর ফ্রেশ হব। সারাদিনে বউটাকে একটু কাছে পাইনি, এখন বউকে কাছে পেয়ে 1 মিনিটের জন্য দূরে থাকতে পারবো না। কেটে গেল বেশ কিছুদিন। কথার সেমিস্টার ফাইনাল পরীক্ষাও চলে এসেছে। কথা রাত দিন এক করে শুধু পড়ছে, আর কোনো দিকে খেয়াল নেই। কথা সারা রাত ধরে টেবিলে বসে পড়ে, আর ইভান বিছানায় বসে গালে হাত দিয়ে অসহায়ের মতো কথার দিকে তাকিয়ে থাকে। কথার মতো এই সময় কোনো মায়া দয়া নেই। সে ইভানের এই অসহায়ের মতো দৃষ্টি দেখেও না দেখার ভান করে থাকে। এ তো পড়ালেখা দিয়ে কী করবে কথা? স্বামীকে আদর করো, খেদমত করো, জান্নাত পাবে। একটা কথা কি জানো, আমি কখনো তোমার মতো প্রফেসর জামাই দেখিনি বা শুনিনি। মানে? আমার আবার কি হলো, কি বলতে চাচ্ছ তুমি? আমি যত গল্প উপন্যাস পড়েছি বা নাটক সিনেমা দেখেছি, সব জায়গায় পড়েছি বা দেখেছি প্রফেসর জামাইরা স্ত্রীর পড়াশোনার প্রতি খুবই কঠোর হয়। সারা দিন রাত শুধু পড়ায়, না পড়লে মারে, শাস্তি দেয়। আর তুমি একদম উল্টো, তুমিও তো আমার প্রফেসর জামাই। আমি পড়ছি আর তুমি আমার পড়াশোনায় ব্যাঘাত ঘটাচ্ছ। প্রথমত আমি ওই গল্প উপন্যাস বা নাটক সিনেমার প্রফেসরদের মতো প্রফেসর না। অনেক সাধনা করে আমার বউকে আমি আমার নিজের করে পেয়েছি, তাই সারাদিন রাত বউকে আদর না করে বউকে বসিয়ে বসিয়ে পড়াবো, এত ভালো প্রফেসর আমি না। আমি একজন বউ পাগলা মানুষ। বউয়ের থেকে দূরে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে তুমি স্বীকার করলে তুমি বউ পাগলা? অফকোর্স, আর সত্যি কথা স্বীকার করতে আমি ভয় পাই না। আর তাছাড়া কেউ আমাকে বউ পাগলা বললে আমার ভালোই লাগে, বিষয়টা আমি উপভোগ করি। তোমার মতো পুরুষ মানুষ আমি কখনো দেখিনি, এখন তো দেখলে। আর আমার মতো পুরুষ মানুষ যা তুমি জীবনে দেখোনি তা দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমার কিন্তু একটা কথা ভেংসি কেটে। ইস, শখ কত! আমার শখ একটু বেশি। 1 বছর পর। সময় পরিবর্তনশীল, সময় বদলেছে, সম্পর্ক বদলেছে। ইভানের কথার সাথে ইলিয়াস চৌধুরী আর পারভিন বেগমের সম্পর্কটা স্বাভাবিক হয়েছে। এর মধ্যে কবির আর রাফিয়ার বিয়েটা হয়ে গেছে। রাফিয়ার বাবা কবিরকে আগে থেকে পছন্দ ছিল, তাই যখন কাদের সাহেবের রাফিয়ার জন্য কবিরের প্রস্তাব দিয়েছিল সবাই সানন্দে গ্রহণ করেছে। বিয়েটা অনেকটা ঘরোয়াভাবেই হয়েছে, কিন্তু এই বিয়ের মাধ্যমে পূর্ণতা পেয়েছিল আরেক জোড়া ভালোবাসা। ইদানিং কথা শরীরটাও ভালো যাচ্ছে না, কিছু খেলেই বমি হচ্ছে, সবসময় মাথা ঘুরে। ইভান অনেকবার ডাক্তারের কাছে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু কথা গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে চেপে গেছে। বিষয়টা কথা রিজিয়া বেগম আর পারভিন বেগমের সাথে শেয়ার করলে তারা দুজনই বলেছে অন্য কথা। কথাটা শুনিয়ার কথা বাসায় বসে থাকতে পারেনি, একা একাই চলে গেছে টেস্ট করতে। টেস্টের রিপোর্ট দেখে থ হয়ে দাঁড়িয়ে আছে কথা, চোখ থেকে গড়িয়ে পড়ছে অশ্রুকণা। এ অশ্রু দুঃখের না, সুখের। নিঃসন্দেহে একটা মেয়ের কাছে মা হওয়ার সুখ সব থেকে বড় সুখ। কথা মা হতে চলেছে, তার মধ্যে বেড়ে উঠেছে আরেকটি জীবন। রিজিয়া বেগম আর পারভিন বেগমের কথাই সত্যি হয়েছে। যখন থেকে কথা শুনেছে ও মা হতে চলেছে, তখন থেকেই নিজের অজান্তে ওর হাত বারবার পেটে চলে যাচ্ছে। কথা ভেবে রেখেছে আজ ইভান বাসায় আসলে ওকে সারপ্রাইজ দেবে। নিশ্চয়ই সারপ্রাইজ পেয়ে ইভানও খুব খুশি হবে।
তার প্রথম বাবা হওয়ার অনুভূতি কেমন হবে ভাবতে কথা ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ড্রয়িং রুমে টি টেবিলের উপর রিপোর্টটা রেখে তার উপর টিভির রিমোট রেখে দিল কথা। কারণ ইভান রোজ ভার্সিটি থেকে এসে প্রথমেই টি টেবিলের পাশের সোফায় বসে তারপর উপরে ফ্রেশ হতে যায়। ইভান যখন বাসায় ঢুকে রিপোর্টটা দেখবে আর দেখবে সে বাবা হতে চলেছে, তখন তার কী রিয়েকশন হবে দেখার জন্য উদগ্রীব হয়ে বসে আছে কথা। ইভান ভার্সিটি থেকে ফিরেছে, কথা রান্নাঘর থেকে উকি দিচ্ছে কি হবে সেটা দেখার জন্য। সে প্রতিদিনের মতোই বাসায় ঢুকে সোফায় বসেছে, কিন্তু রিপোর্ট দেখেনি। সে রিপোর্টটাকে এক প্রকার ইগনোর করে উপরে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ফিরে এসে সোফায় বসলো। এবার কথা রান্নাঘর থেকে দৌড়ে এলো, কিন্তু কই, ইভান রিপোর্টের উপর থেকে রিমোটটা নিয়ে টিভি দেখছে। রিপোর্টটা এখনও আগের জায়গায় পড়ে আছে। কথাকে এভাবে দৌড়ে আসতে দেখি ইভান কিছু বলবে? কথা হতাশ হয়ে না বলে আবার রান্নাঘরে চলে গেল। ইভান ভার্সিটি থেকে ফিরেছে প্রায় ঘন্টা দুয়েক হয়ে এসেছে। এর মধ্যে সে বাসায় কোনা কোনা চষে ফেলেছে, কিন্তু কথার রাখা রিপোর্টটা এখনও দেখেনি। এবার কথা রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে। রাগে মাথায় আগুন জ্বলছে। ভিতরে জ্বলতে থাকা আগুনকে চাপা দিয়ে খাবার টেবিলে ইভানের সাথে খেতে বসেছে কথা। একটুখানি খেতেই যেন খাবার ভিতর থেকে ঠেলে ঢুকে বেরিয়ে যাওয়ার উপক্রম। কথা দৌড়ে বেসিনের কাছে বমি করার জন্য। ইভানও কথার সাথে সাথে গেল। দেখছো কতবার তোমাকে বলছি ডাক্তারের কাছে চলো, ডাক্তারের কাছে চলো, কিন্তু তুমি তো যাবেই না। কি অবস্থা হয়েছে শরীরের? কথা ইভানের কথায় কোনো পাত্তা না দিয়ে আবার টেবিলে বসলো খেতে। কথা, আমি কিছু বলছি তোমাকে। আর কিছু বলার আগে কথা আবার ছুটল বমি দেওয়ার উদ্দেশ্যে। আজ আমি আর তোমার কোনো কথাই শুনবো না। আজ তোমাকে আমার সাথে ডাক্তারের কাছে যেতেই হবে। আমার মেজাজটা এমনি গরম আছে, আরও গরম করবে না, সরো এখান থেকে। ভালো কথা বলে তো তোমার মেজাজ গরম হবেই, কিন্তু আজ যদি তুমি আমার সাথে ডাক্তারের কাছে না যাও তাহলে আমার মেজাজ আরও গরম হবে। ইভানের কথা শুনে কথার আগে ধূপধাপ পা ফেলে টি টেবিলের উপর থেকে রিপোর্টটা নিয়ে ইভানের হাতে ধরিয়ে দিয়ে আবার ধূপধাপ পা ফেলে উপরে গিয়ে শব্দ করে রুমের দরজা আটকে দিল। ইভান একবার উপরে তাকিয়ে রিপোর্টটা খুলল। রিপোর্টটা পড়ে ইভানের চোখ বড় বড় হয়ে গেছে। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না ও বাবা হচ্ছে। এটা কি সত্যি নাকি ভুল দেখছে? রিপোর্টটা হাতে নিয়েই ইভান রুমের দিকে ছুটল। কথা দরজা আটকে বসে আছে। কোথাও দরজা খোলো। না, খুলবো না দরজা। ইভান রুমের দরজা ধাক্কিয়েই যাচ্ছে। কথা শেষ পর্যন্ত বিরক্ত হয়ে দরজা খুলে দিতে ইভান কথাকে জড়িয়ে ধরল। সত্যি আমি বাবা হতে চলেছি কোথাও? আমিও বাবা হব? জানো আজ আমার কতটা খুশি খুশি লাগছে, বলে বোঝাতে পারবো না। ইভানের খুশি দেখে কথার রাগটা নিমেষেই গলে গেছে। কথাও পরম যত্ন ইভানকে নিজের সাথে জড়িয়ে নিল। একটু পর ইভান কথাকে ছেড়ে দিয়ে কথার পেটের উপর হাত রাখলো। এখানে বেড়ে উঠছে আমার ছোট্ট বেবিটা। আমিও বাবা হচ্ছি কত। আমাকেও কেউ বাবা বলে ডাকবে। আমার হাতের আঙুলগুলো তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে ধরে হাঁটবে। আমি যখন বাইরে যাব তখন আমার সাথে বাইরে যাওয়ার জন্য বায়না ধরবে। কথা মন দিয়ে ইভানের কথাগুলো শুনছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই তার বাবা তাকে নিয়ে কত পরিকল্পনা করে রেখেছে। কথার প্রেগনেন্সির পর থেকে ইভান প্রায় সব সময় কথার সাথে সাথেই থাকে। ভার্সিটিতে যতক্ষণ থাকে ততক্ষণ একটু পরপর কল দিয়ে কথার খবর নেয়। কথার প্রেগনেন্সির খবর শুনে ইলিয়াস চৌধুরী আর কাদের সাহেব দুজনই বলেছিল কথাকে তাদের কাছে নিয়ে যাবে, কিন্তু ইভান কিছুতেই যেতে দেবে না। সে কথাকে ছাড়া থাকতে পারবে না। অবশ্য ইভান এই চাকরিটাও ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু কথা কিছুতে ইভানকে চাকরিটা ছাড়তে দেবে না। কথা চায় ইভান নিজে কিছু একটা করুক। আর তাছাড়া এই প্রফেশনটা ইভানের পছন্দের প্রফেশন না, কথার পছন্দের প্রফেশন। কথার প্রেগনেন্সির 5 মাস চলছে। একদিন রাতে হঠাৎ কথা লাফ দিয়ে ঘুম থেকে উঠল। কথাকে লাফ দিয়ে ঘুম থেকে উঠতে দেখে ইভান উঠে পড়ল। কথা প্রেগনেন্ট হওয়ার পর ইভানের ঘুমটাও কেমন যেন পাতলা হয়ে গেছে। ঘুমালেও কান সজাগ থাকে। কথার আবার কখন কি প্রয়োজন হয়। ইভান তড়িঘড়ি করে, পেইন উঠেছে, অ্যাম্বুলেন্স ডাকবো? কথা ভুরুকুচকি ইভানের দিকে তাকিয়ে, তোমার মাথায় কি সমস্যা দেখা দিয়েছে? আমার প্রেগনেন্সির কেবল 5 মাস, এখনই লেবার পেইন উঠবে? তাহলে কি হয়েছে? এভাবে লাফ দিয়ে উঠলে? কথা হাসি দিয়ে মুখ করে, বেবি পেটের ভিতর কিক মেরেছে। ইভান চোখ বড় বড় করে, সত্যি আমার বেবি কিক মেরেছে? এই দেখো, বলে ইভানের হাতটা কথার পেটের উপর রাখলো। একটু পর ইভান লাফ দিয়ে ওঠে। সত্যি আমার বেবি কিক মারছে। আমার বেবি কিক করেছে বলে সেদিন ইভানের সে কি লাফালাফি। ইভানের বাচ্চামো দেখে কথা তখন শুধু হেসেছিল। কথার প্রেগনেন্সির প্রায় শেষ দিকে। ইভান আরও 1 মাস আগে ভার্সিটি থেকে ছুটি বাসায় এসে বসে আছে। ভার্সিটি থেকে তো এতদিনের ছুটি একসাথে কিছুতেই দিবে না। শেষে নিজের মিথ্যা অসুস্থতা দেখে ছুটি নিয়েছে।
এই একটা মাস একটা সেকেন্ডের জন্য কথাকে চোখের আড়াল করেনি। হঠাৎ কথার ওষুধ শেষ হয়ে যাওয়ায় ওষুধ আনতে গেছে ইভান। মোবাইলটাও বাসায় ফেলে রেখেছে। বাসার সামনে দোকানেই যাবে ভেবেছিল, কিন্তু বাসার সামনে দোকানটায় ওষুধ না পাওয়ায় ওষুধটা আনতে একটু দূরে যেতে হয়েছে। সেখানে গিয়ে দেখা হলো ভার্সিটির একজন প্রফেসরের সাথে। ব্যাস, তার সাথে একটু আড্ডায় বসলো। আর এই সময়টাই কথার লেবার পেইন উঠেছে। ব্যথা সহ্য করা যাচ্ছে না কথার। ব্যথায় চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে। ইভানকে কলের উপর কল দিয়ে যাচ্ছে, কিন্তু কেউ রিসিভ করছে না। শেষে উপায় না পেয়ে কবিরকে কল করেছে। কবির দ্রুত এসে কথাকে হসপিটালে ভর্তি করেছে। খবর পেয়ে ইলিয়াস চৌধুরী আর পারভিন বেগমও ঢাকা থেকে ফ্লাইটে চলে এসেছে, কিন্তু ইভানের কোনো খোঁজ খবর নেই। সবাই মিলে ইভানের ফোনে ট্রাই করে যাচ্ছে, কিন্তু ইভানের ফোন তো বাসায়। প্রায় ঘন্টা তিনেক পর বাড়ি ফিরেছে ইভান। বাড়ির সামনে আসতে ইভান অবাক। বাড়ির গেট তালা জ্বলছে। এ কি, ওর বাড়ির গেটে তালা ঝুলিয়েছে কে? আর কথা, সে কোথায়? এর মতো সামনের চায়ের দোকানের ছেলেটা এসে ইভানকে সবটা বলে গেল। সবটা শুনে ইভান যেন পাথর হয়ে গেছে। নিজের মতো অপরাধবোধ কাজ করছে। কেন আড্ডায় বসলো আর এত দেরি করলো? ওর তো মাথায় রাখা উচিত ছিল কথা প্রেগনেন্ট। ইভান ছুটে হাসপাতালে গেল। ইভানকে হাসপাতালে দেখে ইলিয়াস চৌধুরীর মেজাজের পারদ যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তার ছেলে যে এতটা কাণ্ডজ্ঞানহীন আগে তার জানা ছিল না। এই অবস্থায় মেয়েটাকে একা ফেলে সে আড্ডায় বসেছিল, ভাবা যায়? এখানে এসেছো কেন? তোমাকে এখানে আর প্রয়োজন নেই। ছেলেটাকে এভাবে বলছো কেন? কিভাবে বলবো আর? ওকে বারবার বলেছি মেয়েটাকে আমাদের কাছে নিয়ে যাই, তা না, আজ কি করলো? মেয়েটাকে একাই অবস্থায় ফেলে কোন রাজা কাজ করতে গিয়েছিল সে শুনি? ইলিয়াস চৌধুরী আরও কিছু বলবে, কিন্তু তার আগে একজন নার্স এসে হাসি মুখে সামনে দাঁড়ালো। কংগ্রাচুলেশনস, মেয়ে হয়েছে। ইভান উদ্বিগ্ন হয়ে, আর আমার কথা, ও কেমন আছে? আলহামদুলিল্লাহ, মা মেয়ে দুজনই ভালো আছে। কথার কেবিনে সবাই বসে আছে। বেবিটাকে একে একে সবাই কোলে নিয়েছে, শুধুমাত্র ইভান ছাড়া। এই সন্তানের বাবা ইভান। তার জন্যই তো এই সন্তান পৃথিবীতে এসেছে নাকি? কিন্তু তাকেই তার সন্তানকে ধরতে তো দূরের কথা, ছুঁতেও দেওয়া হচ্ছে না। কেমন অনাচার! ইভান অনেকবার নিজের সন্তানকে কোলে নিতে গিয়েছিল, কিন্তু ইলিয়াস চৌধুরী সরাসরি বলে দিয়েছে ওকে যেন আমার নাতনির আশেপাশে না দেখি। ও যে রাজকার্য উদ্ধার করতে গিয়েছিল সেখানে যাক। ইভান অসহায়ের মতো মুখ করে একবার বাচ্চার দিকে তাকাচ্ছে, একবার কথার দিকে, আরেকবার পারভিন বেগমের মুখের দিকে। পারভিন বেগম ছেলের অবস্থাটা খুব ভালোভাবে আন্দাজ করতে পারছে। সে ইলিয়াস চৌধুরীকে ঠেলে ঠুলে বাইরে নিয়ে গেল, আর যাওয়ার সময় ইভানকে চোখ দিয়ে ইশারা করে গেছে বাচ্চার কাছে যাওয়ার জন্য। ইলিয়াস চৌধুরী কেবিন থেকে বের হতে ইভান বাচ্চাকে কোলে তুলে নিয়ে কথার পাশে বসলো। ইভানের ঠোঁটে যেন বিশ্বজয়ের হাসি। ইভান বেবির কপালে একটা আলতোভাবে চুমো খেলো। কথা, দেখো আমাদের বেবি, আমাদের ভালোবাসা আজ স্বয়ং সম্পূর্ণ। আজ আমি পরিপূর্ণ, কথা পরিপূর্ণ। আমি একজন স্বামী হয়েছি, আজ একজন বাবা হয়েছি। জীবন বেঁচে থাকার সবচেয়ে মূল্যবান সম্পদগুলো আজ আমার হয়েছে বলে কথার কপালেও আলতোভাবে একটা চুমু খেলো। তুমি আমার মুগ্ধতা, তুমি আমার কুয়াশা চাদরে মোড়া স্নিগ্ধতা, তুমি আমার শেষ বিকেলের পশ্চিম আকাশের ছড়িয়ে পড়া রক্তিম সূর্যের আলো, তুমি আমার হৃদয় বাগানে ফোটা একমাত্র ফুল। তুমি আমার শেষ ঠিকানা, যে ঠিকানা চাইলেও কেউ মুছতে পারবে না, যে ঠিকানা থেকে আমার আর কখনো ফেরা হবে না। সমাপ্ত।